নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? সকাল সকাল আমি লাইভে আসি না ফেসবুকে, আমি ইউটিউবে লাইভে আসি সকাল সকাল, কিন্তু আজকে একটি বিশেষ কারণবশত আসতে হলো। সেই জন্য আসতে হলো কারণ একটা পাঁচাটা কুকুর জাতিদ্রোহী দালালরা অ্যাক্টিভ হচ্ছে ত্রিপুরার মাটিতে। জাতিদ্রোহী দালালরা অ্যাক্টিভ হচ্ছে, তারা অ্যাক্টিভ হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে বাঙালি সঙ্গবদ্ধ হচ্ছে, একতাবদ্ধ হচ্ছে। জি নাথের গাড় ফাটছে, জি নাথের এমন ফাটছে যে সে এসে গেছে আমার ভিডিও দেখতে। হ্যাঁ, আমার তো কাম নাই, কিন্তু তোমার কি কাম আমার ভিডিওতে এসে? সেটাই বুঝতে পারছি না। তোমার ফাটছে, তোমার ফাটিয়ে গেছে, এটা বুঝে গেছি আমরা। নো প্রবলেম। জয় বাংলা মায়ের জয়। বাংলা মায়ের সন্তানরা বাঙালির জাতিদ্রোহী দালাল সহ বাঙালির শত্রুদের মুখে স্যালুটেপ লাগাচ্ছে। সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে বাঙালির শত্রুরা যে এতকাল ধরে মিথ্যা ইতিহাসগুলো লিখিতেছিলেন, সেই মিথ্যা ইতিহাস আমরা ওদের বাড়া ভাতে ছাই দিয়েছি, জল দিয়েছি। আমি বাঙালির শত্রুদের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছি আজকে। একটা লোক, তার নাম চন্দন চ্যাটার্জি। একটা লোক, আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সমুদ্র, হিমাচল, একটা লোক। এই একটা লোক সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। একটা লোক রাতের ঘুম কেড়ে নিয়েছে, তার মানেটা কি? তার মানে বাঙালি বুঝুন, বাঙালি বুঝুন, একটা চন্দন চ্যাটার্জির জায়গায় যদি 10টা চন্দন চ্যাটার্জি যদি দাঁড়ায়, বাঙালির শত্রুদের কি হতে পারে? বাঙালির শত্রুদের কি অবস্থা হতে পারে? একটা চন্দন চ্যাটার্জিতে এই অবস্থা। এই জন্য বলি বাঙালি বাঘের জাত, বাঙালি বাঘের বাচ্চা। আর বাঙালির ঘরে ঘরে যে এত বিদ্রোহীদের জন্ম দিয়েছিলেন বীর বাঙালির বীর মায়েরা, যে তার গর্ভে এত বীর সন্তানদের যে ধারণ করেছিলেন, তার প্রমাণ এইটাই তার প্রমাণ। এবং এই যে বীর বিদ্রোহীরা যারা জন্মেছিলেন বীর বাঙালি মায়ের গর্ভে, তাদের নাম তো গুণে শেষ করা যাবে না। যারা ভারত স্বাধীন করেছিল, শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস পর্যন্ত লিখতে লিখতে শেষ হয়ে যাবে আপনার খাতার পর খাতা, নাম শেষ হবে না। এক চন্দন চ্যাটার্জিতে যদি এই দুর্দশা হয়, যদি 10টা চন্দন চ্যাটার্জি যদি আজকের এই 21 শতাব্দীতে যদি 10টা চন্দন চ্যাটার্জি, একটা ত্রিপুরায়, একটা আসামে, একটা পশ্চিমবঙ্গে, একটা ঝাড়খণ্ডে, একটা বিহারে, একটা আন্দামানে, একটা মণিপুরে, একটা মেঘালয়ে দাঁড়ায়, কিছু বুঝতে পারছেন কি হতে পারে? কিছু বুঝতে পারছেন? সুতরাং এটা আশার আলো, আমাদের আপনাদের সকলের জন্য আশার আলো। বাঘ হন, বাঘের মতো গর্জন করুন। দেখবেন আপনার অধিকার আপনার বাড়িতে এসে বুঝিয়ে দিয়ে যাবে, একদম কড়ায় গন্ডায় সমঝিয়ে দিয়ে যাবে। একদম পরিষ্কার করে বলছি, মনেদিবাদী বাঙালি সমঝোতা করছে আমি জানি, কিন্তু সেই বাঙালিগুলো কারা সেইটা বুঝতে হবে। যে বাঙালি সমঝোতা করছে সেই বাঙালি কারা? যে বাঙালি সমঝোতা করে সেই বাঙালি শহীদ ক্ষুদিরামের বংশের বাঙালি হতে পারে না। সেই বাঙালি মাস্টারদা সূর্য সেনের বংশের হতে পারে না। সেই বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোসের নখের আর ধুলোর যোগ্য আমরা না, এই বংশের হতে পারে না, বাঙালি জাতের হতে পারে না। আর সেই বাঙালি কারা যারা সমঝোতা করছে? যেটা আমি বারবার বলি,
পরিষ্কার বাংলায় বলছি, পরিষ্কার বাংলায়, তারা হচ্ছে স্বার্থান্বেষী, তারা হচ্ছে স্বার্থান্বেষী একদল দালাল, জাতিদ্রোহী, জাতিদ্রোহী তারা। আর এই জাতিদ্রোহীদের কাছে বাঙালি, বাংলা ভাষা, বাঙালি জাতি, বাঙালি জাতিসত্তা, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ প্রজন্ম, এগুলোর কোনো মানে রাখে না, এগুলোর কোনো মানে রাখে না। একদম পরিষ্কার বলছি, এগুলোর কোনো মানে রাখে না। তাদের কাছে একটাই আছে, তাদের একটাই সত্য, সেটা হচ্ছে তাদের নিজেদের পকেট গরম করা। এরা জাতির স্বার্থে কাজ করে না, এরা শুধু নিজের স্বার্থে কাজ করে। এক আবাল নেতা, হ্যাঁ, এক আবাল নেতার জন্ম হয়েছে ত্রিপুরার মাটিতে। তার অতীত নিয়ে কিছু আমি শুনেছি, আমি তার নাম নেব না, 2 পয়সার ভ্যালু নেই, তাকে কেউ 2 টাকার দাম দেয় না। একসময় কংগ্রেস করতো, এখন ওই ঘুরে বেড়ায়, কোনো নেতা ফেতা কিচ্ছু নেই। একজন নাম না জানা রাজা আছেন, তার চামচাগিরি করে বেড়ায়। হ্যাঁ, মানে চিন্তা করে দেখুন, ভারতবর্ষ সাংবিধানিক একটা রাষ্ট্র, একটা রাষ্ট্র, ভারতবর্ষ সংবিধানের দ্বারা স্বীকৃত একটা রাষ্ট্র। পরিষ্কার বলছি, সেই সাংবিধানিক রাষ্ট্রের রাজা কোথার থেকে আসে আমি এটা বুঝতে পারি না। আর তার আবার প্রজা কোথায়, তার রাজ্য কোথায়, আমি এটা কিছুতেই বুঝতে পারি না। কারণ আমি সংবিধান প্রেমী, আমি গণতন্ত্র প্রেমী, আমার সামনে তো এগুলোর কিছু নেই। আমি একজন প্রাউড বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া, এরকম আরও যারা আছে সব প্রাউড সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে কি আমরা এখন জুনাগড়ের নবাবকে তুলে আনবো, আমরা এখন মুর্শিদাবাদের নবাবকে আনবো, বাংলার নবাব, ঢাকার নবাব, তারপরে আপনার কি বলবো দিল্লির নবাব, হ্যাঁ, মহারাষ্ট্রের অনেকগুলো নবাব, সৌরাষ্ট্রের নবাব, এই নবাবদের তুলে আনবো আর ওদেরকে বলবো হ্যাঁ আপনারা মুঘলদের সময় নবাব ছিলেন, আজকেও আপনারা আমাদের নবাব। বলবো? যদি তাদের নবাব না বলি, বলবো কেন? নবাবের নবাবই নেই, নবাবই নেই, জমিদারের জমিদারি নেই, রাজার রাজত্ব নেই, রাজার রাজত্ব নেই। এইবার যে ওই জাতিদ্রোহী যে একখানা দালাল, 2খানা দালাল ত্রিপুরায় আছে, যে দালালি করছে, নিজের মাকে বেচে দিয়েছে, তার সম্পর্কে আবার কোনো বক্তব্য নেই। মানুষ বলবে এইটা এই 21 শতাব্দীতে, এই 21 শতাব্দীতে বাঙালি কথা বলবে। এই 21 শতাব্দীর সকাল থেকে রাত ঠিক করবে বাঙালি, আগামী শতাব্দী সম্পূর্ণ বাঙালির হবে। আমি জানি সেই জন্য কিছু বলিদান তো দিতে হবে, কিছু বাঙালি মায়ের দামাল ছেলেদের বেরিয়ে আসতে হবে, এবং এসছে। ত্রিপুরায় কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চের হাত দিয়ে দামাল ছেলেরা, দামাল মায়ের দামাল ছেলেরা কামাল করেছে ভাই, দামাল মায়ের দামাল ছেলেরা কামাল করেছে, রাতের ঘুম উড়েছে রাজনৈতিক দলগুলোর। এবং সবথেকে আশ্চর্য, সবথেকে আশ্চর্য, চিন্তা করে দেখুন, দামাল ছেলের, দামাল ছেলেদের, দামাল মায়ের দামাল ছেলেদের দামালিতে কাঞ্চনপুর মহকুমা শুধু নয়, সমস্ত ত্রিপুরা কেঁপেছে। জিনিসটা বুঝুন, পুরো ত্রিপুরা কেঁপেছে। আর শুধু শাসক দল ভীত সন্ত্রস্ত তা নয়, তার বিরোধী দল তারাও ভীত সন্ত্রস্ত। সব থেকে বড় কথা, তারাও ভীত সন্ত্রস্ত, যার জন্য এইরকম একটা জাতিদ্রোহী দালাল, এক চামচা, পাচাটা এক কুকুর, যে সংবিধান মানে না, দেশদ্রোহী তাকে আমি বলি, দেশদ্রোহী, যে ভারতবর্ষের সংবিধানকে মানে না, আর যে আজকে 2020 সালে দাঁড়িয়ে, 2020 সালে দাঁড়িয়ে যে ভারতবর্ষের সাংবিধানিক পরিকাঠামোকে অস্বীকার করে বলে যে আমার রাজা, সে দেশদ্রোহী। আমরা দেশপ্রেমী, তাই তো আমরা 23 জানুয়ারিতে কাঞ্চনপুরের 10টা মাঠে দেশপ্রেম দিবস করি। সেই জন্যই আমরা দেশপ্রেম দিবস করি, কারণ আমরা দেশপ্রেমী। উনি আমার নাম নিয়ে অনেকবার বলেছেন, আমি তার নাম নিব না, সবাই বুঝে গেছেন কে। কংগ্রেস করতো, 2 টাকার ভ্যালু নেই, কোথাও জায়গা পাচ্ছেন না,
এইবার রাজার পাছাটা প্রজা যদি হয়ে যদি একটু পাওয়া যায়, বুঝতে পেরেছেন তো, একটু যদি পাওয়া যায়, আর রাজার পা জিহ্বা দিয়ে চেটে 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 যদি একটু নেতাগিরি করার যদি সুযোগ রাজা করে দেন, নিজের ক্ষমতায় তো কিছু করতে পারবেন না। আপনারা জিনিসটা বুঝবেন, নিজের ক্ষমতায় উনি কিচ্ছু করতে পারবেন না, দুখানা ভোটও পাবেন না, এর মধ্যে পরিষ্কার। তার কারণ, যদি 2020-এর আজকে ফেব্রুয়ারি, মার্চ মাস, 2020-এর মার্চ মাসের পরে কোথাও যদি এই পাঁচাটা কুকুর ত্রিপুরা রাজ্যের কোথাও যদি ভোটে দাঁড়ায়, তাকে জবাব দেওয়ার দায়িত্ব তো চন্দন চ্যাটার্জির না, তাকে জবাব দেওয়ার দায়িত্ব বাঙালি মায়ের দামাল ছেলেদের। বাঙালি মায়ের দামাল ছেলেরা তাকে জবাব দেবে, বাঙালিরা জবাব দেবে, ত্রিপুরার বাঙালিরা তাকে জবাব দেবে, ভোটের বাক্সে জবাব দিবে। সে ভাবছে বাঙালির বিরুদ্ধে যাবে, সে ভাবছে বাঙালির বিরুদ্ধে গিয়ে, বাঙালির বিরুদ্ধে দাঁড়িয়ে, বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হয়ে মায়া কান্না কেটে সব কিছু হয়ে যাবে। আমি 2-3 জনকে ফেসবুকে দেখছি, ফেসবুকে বলছে, একজন বলছে মিডিয়াতে শুনেছি এই কাঞ্চনপুরের মহকুমায় 10 ডিসেম্বরে একটা কিছু হয়েছে এবং সেখানে 93 না 110 জন পরিবার ঘরছাড়া হয়েছে, মিডিয়াতে শুনেছি। আর যদি সেটা সত্যি হয়, সরকার, ডিজিপি সবাইকে বলিতেছি আপনারা এখনই অ্যাকশন করুন। আমি আশ্চর্য হয়ে যাই, চন্দন চ্যাটার্জি দিল্লির থেকে আগরতলা হয়ে 10টার মাঠে আনন্দবাজারে পৌঁছতে পারে, আর আগরতলায় বসে নেতা আর নেতাগণেরা কাঞ্চনপুর পৌঁছতে পারলেন না, কাঞ্চনপুর পৌঁছতে পারলাম না। আমি কোনো নেতা না, ঠিক আছে? যারা আমাকে নেতা নেতা বলছেন, আমি নেতা না, আমি বাংলা মায়ের দামাল ছেলে, আমি দামাল ছেলে, আমার বীর মায়ের গর্ভে জন্ম নেওয়া বীর বাঙালি, আমি কোনো নেতা নই। যদি নেতা হতাম, আমি 20-25 বছর ধরে বাঙালিদের নিয়ে কাজ করছি, সেই জন্য আমি নিজেকে ধ্বংস করেছি, কারোর কাছে জিজ্ঞেস করে কিছু করি নাই। সুতরাং আমাকে কেউ কোনো আমার কথা নিয়ে চিন্তা করার দরকার নেই। হেমন্ত চুতিয়া, তুমি এখন এখান থেকে যাও, এটা আমার টাইম লাইন চুতিয়া বাবু, এটা তোমার টাইম লাইন না। হাত জোর করে তোমাকে নমস্কার, সুপ্রভাত। তুমি চুতিয়া বাবু, তুমি তোমার জায়গায় যাও, তোমার টাইম লাইনে গিয়ে লেখো এখানে বাঙালিদের নিয়ে কথা হচ্ছে, ত্রিপুরার বাঙালিদের নিয়ে। ওকে ভাই, ভালো থাকবে। হ্যাঁ, আচ্ছা, যেই কথাটা বলতে আসছিলাম, মানে বাঙালির শত্রুদের হেসে হেসে জবাব দেবেন। আমি এই যে হেসে হেসে জবাব দিলাম, এখন একটু আপনাদেরকে হেসে হেসে জবাব দিতে হবে। আমি হেসে হেসেও জবাব দিই। এইবার সেই বাঙালি নেতা আগরতলায় বসে ফেসবুক লাইভ করছেন, ঠিক আছে? ফেসবুক লাইভ করছেন আগরতলার থেকে এই পেচারতল, ঠিক আছে? আমি পৌঁছে গেছি 4 ঘন্টায় পেচারতলে। পেচারতল থেকে আমি আরও এরপরে 1.5 ঘন্টায় পৌঁছে গেছি কাঞ্চনপুর মহকুমা, এবং সেখান থেকে কতটুকু সময় লাগে আনন্দবাজার পৌঁছতে। মানে মাননীয় নেতা, মাননীয় মন্ত্রী, মাননীয় নানান ধরনের যারা কর্মকর্তারা, 1 মিনিট, इसको बंद कर दो, ऐसे खुला मत छोड़ो। তো মাননীয় যারা কর্মকর্তারা, রাজনৈতিক সো কল্ড নেতা, আমি কিন্তু নেতা না ভাই, আমাকে ক্ষমা করো, কান ধরে বলছি, আমি বাঙালির নেতা নই, আমি নেতাগিরি না, আমি বাঙালি জাতির সৈনিক, এবং বাঙালি জাতির সৈনিক হিসাবে কাজ করি। আমাকে কোনো ধরনের নেতার স্ট্যাম্প লাগানোর চেষ্টা করো না, আমি নেতা হতে আসিনি, শুরুর থেকে এখন পর্যন্ত বলছি, এবং আমি নেতা হব না, এটা একদম পরিষ্কার বাংলা কথা, ঠিক আছে? বাঙালি खतरे में है, ठीक है? हिंदू खतरे में है, बंगाली भी खतरे में है, असम में बंगाली खतरे में है, खतरे में है, मेघालय में बंगाली खतरे में है, नागालैंड में बंगाली खतरे में है, मणिपुर में इसका मेरे पास
प्रूफ है, प्रूफ, आई हैव प्रूफ, क्या क्या कब कहाँ क्या हो रहा है। তো এই সমস্ত ত্রিপুরার জাতিদ্রোহী দালালদের চিহ্নিত করে রাখুন, কিছু বলার দরকার নেই, কোনো কমেন্ট করার দরকার নেই। বাঙালি জনগোষ্ঠী এবং যারা বাংলার বাঘেরা, বাঙালির জনগোষ্ঠী, এই বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যারা কথা বলছে, পা চাটছে তার নেতা মন্ত্রীদের, তার আকাদের যারা পা চাটছে, তাদের জবাব আগামী ভোট বাক্সে দেবে। এবার আসি, উনি বলেছেন আমাকে, আমার নাম নিয়ে, যে শিলচরের পাশে 5 গ্রামে একটা পেপার মিল আছে। কংগ্রেসের আমলে পেপার মিলটা চলছিল, বিজেপির আমলে পেপার মিল বন্ধ হয়েছে, আমি কেন কথা বলিনি? এবার আমার উত্তর হচ্ছে, রাজার পাছাটা কুকুর তো খবর রাখবে না, তো ওই একটা বলে দিল রাজার পাছাটা কুকুর, সেটা জানে না আমি সেই 5 গ্রাম পেপার মিল নিয়ে কতবার কথা বলেছি। ফেসবুক লাইভ থেকে শুরু করে, আমি তো শুধু ফেসবুক লাইভ করি না ওনাদের মতো, আমি রাস্তায়ও নামি, আমি শত্রুর ঘরে ঢুকেও কথা বলতে যাই, হ্যাঁ, আমি শত্রুর ঘরে গিয়েও কথা বলি, কাজ করি। সুতরাং ওদের মতো আমি শুধু ফেসবুকে থাকি না, আমি 5 গ্রাম পেপার মিল নিয়ে অনেক কাজ করেছি, সেটা নিয়ে আমার কৈফিয়ত দেওয়ার তো ওনার দরকার নেই, এগুলো অন রেকর্ড আছে। তৃতীয় কথা, আজকে 5 গ্রাম পেপার মিলের এই দুর্দশা কেন এই দুর্দশা, যদি সেটা আমরা দেখতে চাই, পেছনে গিয়ে লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি এই 5 গ্রাম পেপার মিলে, লক্ষ কোটি টাকার, সেইগুলোর তদন্ত হলো না, সেইগুলো তদন্ত হলো না। হ্যাঁ, আমি রাষ্ট্রীয় অধিবেশনেও 5 গ্রাম পেপার মিল নিয়ে বলেছি। আমরা রাষ্ট্রীয় অধিবেশনে 23 তারিখ, বেশি দিন আগের কথা না, এই 23 ফেব্রুয়ারি আমাদের ঝাড়খণ্ডের যে সম্মেলন হলো, সেখানেও বলেছি 5 গ্রাম পেপার মিল অবিলম্বে শুরু করতে হবে, এটাকে প্রাইভেটাইজেশন করা যাবে না, বিক্রি করা যাবে না, এটা আমাদের রেজলিউশন পাস হয়েছে আবার। সুতরাং এই সমস্ত জাতিদ্রোহী দালালদের জবাব কিন্তু আপনাদেরকেই দিতে হবে। এবং যারা কাঞ্চনপুরের পবিত্র মাটিতে বাঙালির এই পবিত্র আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছে, যে সমস্ত নেতারা, সে শাসক দল হোক অথবা বিরোধী দল হোক, সবাই রাজনৈতিক রুটি সেঁকতে চাইছে। তো এরা দেখেছে পায়ের নিচের জমি এবার এরা হারিয়েছে। বাঙালি হয়ে বাঁচবে, এটা একদম পরিষ্কার বলছি, বাঙালি হয়ে বাঁচবে। যারা বাঙালির জন্য কথা বলে না, তাদেরকে এই শতাব্দী না, এখন এই সময়, এই মুহূর্ত থেকে বাঙালি তাদের প্রত্যাখ্যান করবে, তাদের সমমর্মিতা, সমবেদনা জানানোর দরকার নেই। ঘরে বসে ফেসবুক লাইভ করো, 50 কিলোমিটার দূরে আনন্দবাজারে গিয়ে দেখা করতে পারোনি, ফেসবুক লাইভে এসে বলছো যে শুনেছি 111 জন উদ্বাস্তু হয়েছে, শুনেছি মিডিয়া রিপোর্ট। যদি এটা সত্যি হয়, উনি একজন বিজেপির নেতা, সাংবাদিক ছিলেন, আমি নাম নেব না কারণ আমার নাম নেই না, হ্যাঁ, উনি আবার বিজেপির একজন আজকের দিনের নেতা এবং আরেকজন এক্স কংগ্রেসি বোধ হয়, দুটো আলাদা, দুই ব্যক্তি। এবং সেই ব্যক্তি বলছেন যে শুনেছি, এটা যদি হয় তাহলে এটা সাংঘাতিক অবস্থা। কিন্তু উনি সময় পেলেন না আগরতলার থেকে আনন্দবাজারে গিয়ে সেই দুস্থ পরিবারগুলোর সাথে একবার দেখা করার, যে 93টা পরিবার আনন্দবাজার থানায় আছে, কিভাবে আছে, তারা খেয়ে আছে না খেয়ে আছে, তাদের যে মার খেলো তাদের শরীরে চোট আছে কিনা, সেইগুলো দেখার সময় পেল না, সেগুলো দেখার সময় নেই, ফেসবুক লাইভ করবে। ঠিক আছে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে আমার বার্তা কাঞ্চনপুর সহ সমস্ত ত্রিপুরাবাসীকে, এটা সময়ের আহ্বান, বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার এই যে এখন যে সময় আগত হয়েছে, আর এই সময়ের আহ্বানকে যদি বাঙালি জাতি প্রত্যাখ্যান করে এই সময়ের আহ্বানকে, তাহলে সম্পূর্ণ বাঙালি জাতি ত্রিপুরার বুকে আগামীতে অনেক বড় প্রত্যাখ্যানের সম্মুখীন হবে, এর মধ্যে কোনো ভুল নেই।
আর তার খেসারত বাঙালির ভবিষ্যৎ প্রজন্মকে তার খেসারত দিতে হবে। ত্রিপুরার বাঙালিকে আজকে এই নির্ণয় নেওয়ার সময় এসে গেছে। যারা যেই সমস্ত নেতা মন্ত্রীরা, যে সমস্ত রাজনৈতিক দল তাদের নিয়ে দিনের পর দিন, দশকের পর দশক রাজনীতি করেছে, পরিবর্তে কিচ্ছু দেয়নি। এই জন্য আমি এটা বলি না যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সবাই খারাপ না, ভালো মানুষ আছে। কিন্তু সেই ভালো মানুষটা যখন মুখ বন্ধ করে রাখে, স্বজাতির বিপদে যখন কথা বলে না, স্বজাতির বিপদে যখন পাশে গিয়ে দাঁড়ায় না, তখন তাকে আমরা হাতে নিই না। পরিষ্কার কথা। আমরা জানি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার রাজত্বে কি হয়েছে আমরা জানি। এগুলো ভুলে গেলে হবে না। মান্দাই গণহত্যা, তখন সরকারে কারা ছিল? মান্দাই গণহত্যায় সরকারের কমিউনিস্ট পার্টি সিপিএমের সরকার। কেন হয়েছিল মান্দাই গণহত্যা? কেন সেই গণহত্যা আটকানো যায়নি? এই প্রশ্ন সিপিএমকেই দিতে হবে। সেই সময় সিপিএম ছিল। তারপর এডিসি করে 3 ভাগের 2 ভাগ জমি 6 শিডিউলে দিয়ে দেওয়া হলো। কাদের আমলে হয়েছিল? এটাও হয়েছিল সিপিএমের আমলে। আর আমরা কংগ্রেসকেও ছেড়ে দেব না। রাজীব গান্ধী এদিকে গিয়ে চুক্তি করছেন, আসাম চুক্তি, ইতিহাস জানেন না, কিচ্ছু জানেন না, গিয়ে আসাম চুক্তি করে দিলেন একটা নিজের ইচ্ছা মতো। এরপরে গিয়ে ত্রিপুরায় চুক্তি করছেন একের পর এক। কংগ্রেসের সেন্ট্রাল গভর্নমেন্টে তখন কংগ্রেস একের পর এক চুক্তি করছে, আর সিপিএম সেই চুক্তিগুলোকে অ্যাডহেয়ার করছে, এগুলোকে তুল দিচ্ছে। আমরা ভুলে যাব? আমরা ভুলবো না। দুর্নীতিবাজ যে সমস্ত সরকার অতীতে আমাদের দেশে এসছে, দুর্নীতি করেছে, নিজেদের পকেট ভরেছে, না এরা দেশের জন্য কাজ করেছে, না দশের জন্য কাজ করেছে, না নিজের জাতির জন্য কাজ করেছে, না নিজের জনগোষ্ঠীর জন্য কাজ করেছে। এইটাই শেষ কথা। কোনো গল্প আমরা শুনবো না। আর এখন যদি তুমি বাঙালির ভোট চাও, আগে বলো তুমি বাঙালির জন্য কি করেছো। 93টা পরিবার রাস্তায় বসে আছে, যাদের আজকে মুখে অন্ন নেই। তাদেরকে মেরে পিটে, তাদের ঘর বাড়ি লুটপাট করে, দোকানপাট লুটপাট করে তাদেরকে উদ্বাস্ত হতে বাধ্য করেছে যারা, যে সমস্ত মুষ্টিমেয় দুষ্কৃতিকারী। কোনো জনগোষ্ঠীর সম্পূর্ণ জনগোষ্ঠী দুষ্কৃতিকারী হয় না, সম্পূর্ণ জনগোষ্ঠী খারাপ হয় না। এই রিয়াং শরণার্থীদের একাংশ, বারবার বলছি, যে অংশটা এই সমস্ত কাজে লিপ্ত ছিল, তাদের একজনকেও অ্যারেস্ট করা হয়েছে। মান্দাই গণহত্যার সময় যারা মানুষকে কেটে টুকরো টুকরো করে দিয়েছিল বাঙালিকে, তাদের কয়জন অ্যারেস্ট হয়েছে, কয়জন শাস্তি পেয়েছে? বাঙালি এইভাবেই চলতে থাকবে? হবে না। একটা কথা আমি পরিষ্কার বলে দিই, আমাদের আন্দোলন কোনো জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়। কোনো জাতি জনগোষ্ঠী ভাষিক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। আমরা এখানেও বলছি না। আমার কোনো ভিডিওতে কোনো জাতি জনগোষ্ঠীর উদ্দেশ্যে কোনো কথা নেই। হ্যাঁ, অবশ্যই আমি রাজা এবং তার রাজত্বের বিরুদ্ধে। যদি ভারতবর্ষে কোথাও কোনো কেউ ক্লেম করে আমি এই দেশের রাজা, এই এলাকার রাজা, আমি তার বিরুদ্ধে কথা বলবো। কারণ এই দেশ সংবিধানে চালায়। এই দেশে কোনো রাজা চালায় না। রাজার কোনো রাজত্ব নেই আজকের দিনে, তার কোনো রাজ্য নেই, তার কোনো প্রজা নেই। সেও আজকে এই ভারত স্বাধীন হওয়ার পরের থেকে সেও আজকে এই দেশে যতটুকু সিটিজেন, যতটুকু নাগরিক, ততটুকু নাগরিক আমার। তার যতটা নাগরিকত্বের অধিকার, আমারও ততটা নাগরিকত্বের অধিকার, সেরকম সকলের। পরিষ্কার কথা। কংগ্রেসই করেছে এডিসি, একদম ঠিক, আমি সেটাই বলছি। কংগ্রেস করেছে, এবং সাথে সেই সময় সিপিএমেরও সরকার। তো এই প্রত্যেকটা জিনিসকে আমরা ছেড়ে দিলে হবে না। আজকে শিলচরের 5 গ্রামের পেপার মিলের কি দুর্দশা হয়েছে, এর জন্য কারা দায়ী? কংগ্রেস দুর্নীতিবাজ। কংগ্রেস তাদের দুর্নীতির দালালদের ওখানে বসিয়ে তিলে শুধু 5 গ্রাম পেপার মিল না, ওই মরিগাঁওয়ে যেটা, নগাঁওয়ের যে পেপার মিল, সেটাকেও ধ্বংস করেছে। এই জন্য আমরা বিজেপিকে ছেড়ে দেইনি। কংগ্রেস খেয়ে নিয়েছে, এই জন্য বিজেপি এসে সেটাকে বেচে দিবে 2 টাকায়। সেটা মেনে নিইনি আমরা বলেছি অতীতে কি হয়েছে, ভুল হয়েছে, আমাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, সব কিছু মেনে নিলাম। কিন্তু তোমরা কি সেই অন্যায়কে মেনে নিচ্ছ?
ভারতীয় জনতা পার্টির সরকার, আসাম সরকারের কাছে আমার এটা জিজ্ঞাসা, আপনারাও কি মানছেন যে ওই অন্যায় হয়েছে, এই জন্য আমরা আরেকটা অন্যায় করব? একটা অন্যায়কে ঢাকতে আরেকটা অন্যায় হবে না, হবে না। সেই জন্য বলেছি 5 গ্রাম পেপার মিলকে বিক্রি করা চলবে না। আমরা এটা আজকের থেকে বলছি না, যখন থেকে 2016 থেকে বিজেপির সরকার এসছে আসামে, 2016 আগে প্রতিশ্রুতি ছিল, বিজেপির এজেন্ডায় ছিল যে ওরা সরকারে এসে 2টো পেপার মিল, নগাঁও পেপার মিল এবং 5 গ্রাম পেপার মিলকে রিভাইভ করবে, সরকারি টাকায় এটাকে রিভাইভ করবে। কিন্তু আমরা কি দেখলাম, এসে তাদের বেতন বন্ধ করে দিয়েছে। আমি এগুলো নিয়ে অনেক কথা বলেছি আগে, আজকেও বলছি, তাদের বেতন বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন না, প্রায় 100 জনের উপরে আত্মহত্যা হয়েছে, মানুষ ট্রিটমেন্ট করতে পারছে না, তাদের বেতন বন্ধ। আজকে মাসের পর মাস, বছর হয়ে গেছে প্রায়, বেতন বন্ধ, মানুষ সুইসাইড করেছে প্রায় 100 জন। অনেক লেখালেখি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে করেছি। যে সরকার বলেছিল আমরা ক্ষমতায় আসলে পেপার মিলটাকে বাঁচিয়ে তুলব, সেই সরকার কম পয়সায় সেই পেপার মিল বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আজকে আমরা সেটাকে প্রতিরোধ করেছি, আমরা সেটা করতে দিইনি। বড় বড় কথা বলে লাভ নেই। ফেসবুকে কথা বলুন, সাথে মাটিতে নেমে কাজ করুন। গেছেন আপনারা ত্রিপুরার নেতাগিরি করছেন, ত্রিপুরার নেতা। হ্যাঁ, আপনারা তো সবার আগে পৌঁছে যাওয়া উচিত ছিল। আমি পৌঁছাচ্ছি দিল্লির থেকে। হ্যাঁ, আমারও অন্যায় হয়েছে এবং আমিও জানতে পারিনি, আমি জানলে হয়তো আগে পৌঁছতাম। আমি যখন জেনেছি আমি গেছি, আমাকে ডাকা হয়েছে, আমি গেছি এবং আমিও 50 দিন পরে গেছি। এটাও আমার অন্যায় হয়েছে, এটাও মেনে নিচ্ছি, কিন্তু আমি গেছি। আমি 3000 কিলোমিটার দূর থেকে গেছি। আর আপনি আগরতলা ধর্মনগরে থাকেন, সেখান থেকে আপনি 50 কিলোমিটার যেতে পারেন না। ফেসবুকে বুঝে লাইভ করেন, ফেসবুকে বসে লাইভ করে বলেন শুনেছি, মিডিয়াতে দেখেছি। যদি এটা সত্যি হয়, তার মানে আপনার দল ক্ষমতায়, মানে যিনি বলছেন উনি বিজেপির, কিন্তু তার মানে আপনি ক্ষমতায়, সেই জন্য আপনি এটাকে স্বীকার করতে রাজি না। যদি আমরা নিজের চোখে দেখে এসেছি, সেই মানুষগুলোর কান্না দেখে এসেছি, বৃদ্ধাদের কষ্ট দেখে এসেছি, পিঠে মেরেছে, মাথায় মেরেছে, দেখে এসেছি, তারপরেও আমরা ওখানের উপজাতিদের বিরুদ্ধে কথা বলিনি। তারপরেও আমরা বলিনি যে আমাদেরকে মেরেছে আমরা মারবো, বলিনি। আমরা বলি না, আমরা বলি আমরা একসাথে থাকবো। যারা উপজাতি এবং আমাদের বাঙালিদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, আমাদের মেমোরেন্ডামেও সেটা লিখেছি, হোম মিনিস্ট্রিকেও দিয়েছি, তাদেরকে ধরে জেলে পোড়ো। যারা আমার ভাই বোনদের উপরে হাত তুলেছে, ঘরবাড়ি লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, গাড়ি জ্বালিয়েছে, দোকান লুটপাট করেছে, উদ্বাস্তু করেছে, তারা শাস্তি পাবে না। শুধু রিহ্যাবিলিটেশন দিলে হবে না, এটা বলে দিচ্ছি। শুধু টাকা দিয়ে দিলাম, তাদের ঘরে পৌঁছে দিলাম, আমরা মেনে নেব না। আমরা এবার তত সময় পর্যন্ত চুপ থাকবো না যত সময় পর্যন্ত দোষীর শাস্তি হয় না। আমরা দোষীদের বারবার ছেড়ে দিয়েছি দেখে এদের সাপের 5 পা দেখেছে। আমরা দোষীদের ছেড়ে দিয়েছি সবসময়, আসাম থেকে শুরু করে ত্রিপুরা থেকে মেঘালয় থেকে মণিপুর। মামলা করিনি, মোকদ্দমা করিনি, আমরা এদের পেছনে আন্দোলন করিনি যে এদের শাস্তি হোক, ছেড়ে দিয়েছি। কিছুদিন পরে 2 দিন চেঁচিয়েছি, 3 নম্বর দিন থেকে চুপ হয়ে গেছি। এরা এই জন্য সাপের 5 পা দেখেছে, শুনে রাখুন। সুতরাং এইবার ছাড়া যাবে না। এইবার এই আন্দোলন শেষ তখন হবে যখন প্রত্যেকটা মানুষ যারা এই ধ্বংসকাণ্ডে জড়িত ছিল তাদেরকে শাস্তি দেবে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে, মোকদ্দমা করা হবে, সরকার এদেরকে জেলে পুরবে। তার আগে কোনোভাবে আমরা চুপ করে বসবো না। এটা শেষ কথা। আমি জানি অনুপ্রাত এটা নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী থাকাকালীন এই চক্রান্ত করেছিলেন, তার ফলও উনি পেয়েছেন, তার ফল ত্রিপুরাবাসী তাকে দিয়েছে। যেরকম করবে সেরকম ফল পাবে। এবং আজকে যারা ত্রিপুরাবাসী বাঙালির পাশে নেই, বাঙালির পাশে না থাকলে আপনি নিশ্চিহ্ন হবেন, আর সেই নিশ্চিহ্ন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে রাজনৈতিক দল বাঙালির পাশে থাকবে না এই দশকে, সেই রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার শপথ বাংলা মায়ের দামাল ছেলেরা নিয়েছে। যত সময় পর্যন্ত বাঙালির পাশে যে রাজনৈতিক দল থাকবে না, তাদের নিশ্চিহ্ন করার দায়িত্ব
বাঙালির বাঘেরা নিয়েছে, বাংলা মায়ের দামাল ছেলেরা নিয়েছে। এবং আমি এটা মুখে বলছি না, আগামী যখনই ভোট আসবে, আগামী যখনই সময় আসবে, সুযোগ আসবে, দামাল ছেলেরা এবং বাঙালি জাতিগোষ্ঠী এক হয়ে এটা প্রমাণ করে দেবে। এবং এটা প্রমাণ হবে আগামীতে ত্রিপুরার মাটিতে, আসামের মাটিতে, অন্যান্য ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার মাটিতে। যদি রাজনীতিতে টিকে থাকতে চান, বাঙালির স্বার্থে কথা বলতে হবে। যদি রাজনীতিতে টিকে থাকতে চান, বাংলার স্বার্থে কথা বলুন। যদি রাজনীতিতে টিকে থাকতে চান, বাঙালির উপরে হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলুন। যদি রাজনীতিতে টিকে থাকতে চান, তাহলে বাঙালির বিরুদ্ধে হওয়া সব প্রত্যেকটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ান। আর না হলে আপনার নেতাগিরি আগামীতে শেষ করার দায়িত্ব বাঙালি জাতি নিয়েছে। এবং আমি তার সামনে থাকবো, এটা চ্যালেঞ্জ। আজকে দাঁড়িয়ে আমি এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা রাখি, কারণ বাংলা মায়ের দামাল ছেলেরা রাস্তায় এসছে। এই চ্যালেঞ্জ আমার না, এই চ্যালেঞ্জ আমি দিচ্ছি না, ব্যক্তি না, এই চ্যালেঞ্জ সমস্ত বাঙালি জাতির থেকে চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে যদি সামনা করার ক্ষমতা রাখেন আপনারা, বলে দিচ্ছি, ত্রিপুরার থেকে আসাম হয়ে পশ্চিমবঙ্গ, আমি একদম ইয়ার্কি মারছি না, আগামী দশক বাঙালির দশক হবে, আগামীর শতকও বাঙালির শতক হবে, এটা বলে দিচ্ছি। আমি আর এই বিশ্ব নাগরিকত্বে বিশ্বাস করি না, আমি বর্ডারলেস কান্ট্রিতে বিশ্বাস করি না, আমি বিশ্ব হিন্দুত্বে বিশ্বাস করি না। আমি তো স্টেটলেস হওয়ার রাস্তায়, আমি নিজেই স্টেটলেস হচ্ছে, আমার জাতি স্টেটলেস হওয়ার একদম মানে বঙ্গোপসাগরের পাড়ে দাঁড়িয়ে আছে। আমাদেরকে স্টেটলেস করার সম্পূর্ণ চক্রান্ত, সম্পূর্ণ। শুধু এবার কলমের খোঁচা, এক নোটিফিকেশনে এনআরসি এনে সমস্ত ভারতবর্ষে স্টেটলেস করে দেবে আমাদের 25 থেকে 30% নাগরিককে করে দেবে। ছাড়বো না, এই জমি ছাড়বো না। যে দল এখন আমাদের পাশে দাঁড়াবে না, বাঙালির পাশে, বাঙালির দুর্যোগে দাঁড়াবে না, তাদেরকে নিশ্চিহ্ন করার দায়িত্ব বাঙালি জাতি হাতে নিয়েছে। যদি কিছু করার ক্ষমতা থাকে করে দেখিয়ে দাও, আর আমাদের যদি করার ক্ষমতা থাকে আমরা দেখিয়ে দেব। আসাম থেকে বলে দিচ্ছি, ত্রিপুরার থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত, আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি বিজেপি করেন, আপনি কংগ্রেস করেন, আপনি এসওসিআই করেন, আপনি কি করেন, আমাদের কিছু যায় আসে না। বাংলা বাঙালির জন্য কথা বলা শুরু করুন। দলের মধ্যে দাঁড়িয়ে বাংলা এই আঙুল তুলে বলছি আপনাকে আজকে, প্রত্যেকটা লোককে যারা রাজনৈতিক দল করেন, এই আঙুল তুলেই বলছি, যদি নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে চান, যদি বাঁচিয়ে রাখতে চান, বাঙালি আর বাংলার জন্য কথা বলা শুরু করুন। আর না হলে বাঙালি আপনাকে ছুঁড়ে সই বঙ্গোপসাগর, বাঙালি ডুববে না বঙ্গোপসাগরে, আপনার এই জাতিদ্রোহীদের মুখোশ খুলে দেওয়া হবে এবং আপনাদের বঙ্গোপসাগরে ছুঁড়ে দেবে। আপনার রাজনৈতিক ক্যারিয়ার বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা। আপনার রাজনৈতিক ক্যারিয়ার চমকানোর ঠেকা বাঙালি নেই, পরিষ্কার শুনে রাখুন। বাঙালি রাজনৈতিক কৃতদাসগিরি আর করবে না। রাজনৈতিক কৃতদাসগিরি করেছে গত 70 বছর, আর রাজনৈতিক কৃতদাস হয়ে থাকবে না। পরিষ্কার কথা, আপনার রাজনীতির ঠেকা বাঙালি নেই, আপনার বিশ্ব নাগরিকত্বের ফান্ডা বাঙালি নেয়নি, বাঙালির ঠেকা নাই, বাঙালির দায় নাই। আপনার বিশ্ব হিন্দুর ঠেকা বাঙালি নেয়নি, বাঙালির দায় নেই। বাঙালি আগে বাঁচাও, বাঙালির পাশে দাঁড়াও, বাঙালির সাংবিধানিক, অর্থনৈতিক মৌলিক অধিকার আগে সুরক্ষিত করো। আমরা অনেক বলে নিয়েছি, আজকে প্যালেস্তাইন, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, এদিকে ক্যান্ডেল নিয়ে দৌড়াচ্ছ, তোমার এই কী বলে কাশ্মীরি পণ্ডিতদের উচ্ছেদের দিন, ওইটা পালন হচ্ছে, বাঙালিরা করছে। কাশ্মীরি পণ্ডিতরা তো তোমার মান্দাই গণহত্যায় ক্যান্ডেল জ্বালায় না, নেলি গণহত্যায় ক্যান্ডেল জ্বালায় না, গড়েশ্বরে বাঙালিদের হত্যা হলো আসামের, সেখানেও ক্যান্ডেল জ্বালায় না কাশ্মীরি পণ্ডিতরা কোথাও। হ্যাঁ, বিহার, ইউপিতে, দিল্লিতে তো কেউ তোমার মা বোনদের হত্যাকাণ্ডের জন্য ক্যান্ডেল জ্বালায় না। বাঙালি লজ্জা নেই? লজ্জা করো না বাঙালি, লজ্জা করো না? অন্যের স্বর্গে বাতি দিতে যাচ্ছ, তোমার স্বর্গে বাতি দেওয়ার কেউ নেই, তোমার স্বর্গে বাতি দেওয়ার কেউ নেই, তুমি গেছো অন্যের স্বর্গে বাতি দিতে। আমরা দিব না, আমরা অন্যের স্বর্গে বাতি দিব না, আমরা আর অন্যের স্বর্গে গিয়ে ক্যান্ডেল জ্বালাবো না। যে আমাদের জন্য ক্যান্ডেল জ্বালাবে, যতটা ক্যান্ডেল জ্বালাবে
আমরা তাই ক্যান্ডেল জ্বালাবো। কাশ্মীর পণ্ডিতরা মান্দাই, নেলি, গোরেশ্বর, শিলচর হত্যাকাণ্ডের জন্য ওই দিনগুলো যদি কাশ্মীরি পণ্ডিতরা যদি দুটো ক্যান্ডেল জ্বালায়, বাঙালি দুটো ক্যান্ডেল তাদের জন্য জ্বালাবে, তিনটে জ্বালাবে। আমরা অনেক করে ফেলেছি, আর করব না। আমরা বিলাতে নিজেদের আর কিচ্ছু নেই, শার্ট প্যান্ট সব খুলে গেছে, এখন আর কিচ্ছু নেই আমাদের পরনে। বাঙালি উলঙ্গ, এখন বাঙালির আর কিচ্ছু দেওয়ার নেই, চামড়াটা আছে। এখন এই চামড়া ছিঁড়ে নিচ্ছে শত্রুরা, আমাদের শরীরে কিছু নেই, চামড়া ছিঁড়ে নিচ্ছে, রক্ত পড়ছে সমস্ত শরীর থেকে। আর এই রক্তক্ষরণ বন্ধ আমরা করব, বাঙালির এই রক্তক্ষরণ বন্ধ আমরা করব। আমরা বাঙালি রাজনৈতিক দল করি না, এই আরেকটা কথা বলে দিচ্ছি। হঠাৎ করে কেউ দেখছি আমাদের সাথে টেগিয়ে দিচ্ছে আমরা বাঙালি। আমরা বাঙালি না, ওই বাঙালি স্থান ফান আমরা নেই। ওই বাঙালি স্থান ফান যারা করে, ওই স্থান ফানে নিয়ে তারা করুক, আমরা ওই বাঙালি স্থান বুঝি না। এটাও একটা রাজনৈতিক দল, আমারও বাঙালি, এটাও একটা রাজনৈতিক দল। কংগ্রেস যেরকম, সিপিএম যেরকম, এটাও একটা রাজনৈতিক দল। সুতরাং আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর নই। আপনি যদি কোনো রাজনৈতিক দলের লেজুর হন, তাতে কোনো অসম্মান হওয়ার কথা না আপনার, বা আমাদের কোনো আপত্তি থাকারও কথা না, আমরা আপত্তিও করি না। হ্যাঁ, বাঙালি হলে বাঙালির কথা আপনি আপনার প্ল্যাটফর্মে, রাজনৈতিক প্ল্যাটফর্মে তোলা শুরু করুন। দায়িত্ব নিয়ে বলছি। আপনি ত্রিপুরার হন, আসামের হন, পশ্চিমবঙ্গর হন, যেখানেই হন, বাঙালি রাজনীতি করেন তো। বাঙালি ভোট নিয়ে রাজনীতি করেন, বাঙালি ভোট নিয়ে কাউন্সিলর হবেন, পঞ্চায়েত হবেন। বাঙালির ভোটে যদি আপনি এমএলএ এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, তাহলে একটা কথা পরিষ্কার শুনে নিন, আপনি যদি বিজেপি করেন, বিজেপির প্ল্যাটফর্মে গিয়ে বাঙালির দুঃখ দুর্দশা, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলা শুরু করুন। যদি কংগ্রেস করেন, সেখানেও গিয়ে বাঙালির অধিকার নিয়ে কথা বলা শুরু করুন। এই চামচাগিরি, রাজার চামচাগিরি, ওইগুলো করে লাভ হবে না, এটা মনে রাখবেন, পরিষ্কার কথা। রাজার চামচাগিরি, দিল্লির চামচাগিরি, দিশপুরের চামচাগিরি হবে না, লাভ হবে না, এটা একদম পরিষ্কার বলছি। আপনি সিপিএম করেন, এ একই কথা। ওখানে আপনি ওই বিশ্ব নাগরিকত্ব যারা করছে তাদেরকে বলুন, ঠিক আছে, বিশ্ব নাগরিকত্ব আপনার ফান্ডা যেটা আছে, মাও চাও পুং চুং থেকে যেখান থেকে এনেছেন আপনি করুন, বা লেনিনগ্রাদ থেকে এনেছেন করুন, স্টালিনগ্রাদ, লেনিনগ্রাদ করুন, অসুবিধা নেই। কিন্তু আমাদের একটা বাঙালি গ্রাদ আছে, ঠিক আছে? এই বাঙালি গ্রাদটা নিয়ে এবার কথা বলুন। লেনিনগ্রাদ তো অনেক দূর বাংলা থেকে, ঠিক আছে? এবার প্রথমে বাঙালি গ্রাদটা বলুন, আর বাঙালির মান্দাই নিয়ে বলুন। ভিয়েতনাম পরে শুনবো, হ্যাঁ, আমরা সিরিয়াটাও পরে শুনবো, আমরা শুনবো ওই কোথায় করোনা ভাইরাস এসছে পরে শুনবো। আগে নিজের বর্ডারটাকে সেভ করুন, যাতে করোনা ভাইরাস এসে আপনার রাজ্যে, আপনার দেশে বা আপনার রাজ্যে এসে অ্যাটাক করতে না পারে। সেটা না করে আপনি বর্ডার খুলে বসে থাকলেন, করোনা ভাইরাস দৌড়তে এসে আপনার থোবরা দিয়ে, নাকে দিয়ে, মুখে দিয়ে ঢুকে আপনাকে শেষ করে দিয়ে চলে গেল। হ্যাঁ, সেটা তো হবে না, তো সেইগুলোকে বুঝতে হবে। সুতরাং আমার ভিয়েতনাম আমার কাছে এখন ইম্পর্টেন্ট না, আমার সিরিয়া ইম্পর্টেন্ট না, আমার ইরাক ইম্পর্টেন্ট না, আমার কাছে দিল্লির রায়টও ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমাদের এত সমস্যা যে আমরা আর এগুলো নিয়ে ভাবতে পারছি না। দিল্লিতে দুটো ক্যান্ডেল মান্দাই নিয়ে জ্বালাইনি আজ পর্যন্ত, দিল্লিতে দুটো ক্যান্ডেল নেলি নিয়ে জ্বালাইনি, দুটো ক্যান্ডেল নেলি ইসে নিয়েও জ্বালাইনি, আমার শিলচর নিয়েও জ্বালাইনি। আমি কেন মিছিল বের করছি? আমার পরিষ্কার হিসাব, যতটা তুমি আমাকে জ্বালাবে, আমার জন্য জ্বালাবে, আমি অতটাই জ্বালাবো। তুমি তো জ্বালাওনি, তুমি আমার জন্য কথা বলেছো। আমি জানতে চাই, আসামে যখন 1147টা লোককে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে রাখা হয়েছে, গত 3-4 বছর থেকে দিল্লির এই পার থেকে ওই পারে ঘুরেছি, এই নেতার থেকে ওই নেতা পর্যন্ত গেছি দিল্লির, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে গেছি। আমার টিকি কোনো রাজনৈতিক দলের সাথে বাধা নাই। আমি বিজেপিতে গেছি, আমি সিপিএমে গেছি, আমি কংগ্রেসে গেছি, আমরা বাঙালিতে গেছি, আমি প্রত্যেকটা দলে গেছি, আমি তৃণমূল কংগ্রেসের কাছেও গেছি, সবার কাছে গেছি, সমাজবাদী পার্টির কাছে গেছি, রাষ্ট্রীয় জনতা দল আরজেডির কাছে গেছি, শিবসেনার কাছে গেছি, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কাছে গেছি, দিল্লিতে বেস্ট যত অর্গানাইজেশন, রাজনৈতিক দল, সবার কাছে গেছি। আমি কারোর কাছে বিক্রি খাইনি। সুতরাং সবার কাছে গেছি, কাগজ দিয়েছি, দিয়ে বলেছি,
এবং শুধু রাজনৈতিক দল না, অরাজনৈতিক সংস্থা আছে, নানান এনজিও আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে। দিল্লির প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আমি ঘুরেছি, কান দিয়ে শুনে নিন। দিল্লির প্রত্যেকটা দুয়ারে দুয়ারে চন্দন চ্যাটার্জি লাস্ট 4 বছর থেকে ঘুরেছে আর বলেছে, বাঙালি ডিটেনশন ক্যাম্পে আছে, আসামে কথা বলুন, কথা বলুন। নির্লজ্জ বাঙালি যারা কলকাতার রাস্তায় আজকে মিছিল বের করে, তাদের কাছে আমার প্রশ্ন, তাদের কাছে প্রশ্ন। 1147 জন বন্দি, 1147 জন বন্দি বাঙালি, যার মধ্যে 99.99% আসামের ডিটেনশন ক্যাম্পে আছে। মিছিল বের করেছেন, বের করেছেন মিছিল কলকাতার মাটিতে, মিছিল বের করেছেন শিলিগুড়ির মাটিতে। কোথায় বের করেছেন? তাদের মুক্তির দাবিতে। কটা চিঠি আপনারা লিখেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে? কটা চিঠি লিখেছেন মাননীয়, অমাননীয়, মাননীয় যাই বলুন, সর্বানন্দ সোনোয়াল আসামের মুখ্যমন্ত্রীকে, যে এতটা বন্দি আছে, আমাদের কাছে খবর কাগজপত্র আছে, আমি অনেক কাগজ অনেককে দিয়েছি, যে এদের মধ্যে 99% হচ্ছে ভারতীয় বাঙালি, ভারতীয়, ভালো করে শুনবেন, বাংলাদেশি না। বিভিন্ন গ্যারাকলের নামিয়ে এই ক্যাঙ্গারু কোর্ট, আমি এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলি, ট্রাইব্যুনাল কোর্ট, এটা কোয়াসি জুডিশিয়াল কোর্ট। এটা আপনারা যদি মনে করেন এই ট্রাইব্যুনাল কোর্ট যেটা, সেটা যদি মনে করেন আপনার লোয়ার কোর্টের মতো বা হাইকোর্টের মতো, সেটা নয়। এটা একটা কোয়াসি জুডিশিয়াল কোর্ট, যার কোনো জাজ নেই। যারা জাজমেন্ট দেয় তাদেরকে মেম্বার বলা হয়, তাদের কোনো দায় নেই, যা খুশি একটা লিখে আপনাকে ভেতরে ঢুকিয়ে দিবে, এবং তাই হয়েছে। কলকাতা একটা কথা বলেনি, একটা কথা কলকাতা বলেনি, একটা কথা দিল্লি বলেনি। কেন আমরা আজকে রাস্তায় নামবো? আমাকে আজকে ফোন করছেন, আমাকে আজকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ফ্লাড করে দিচ্ছেন, বলছেন দিল্লি নিয়ে কথা বলছি না। কেন কথা বলবো দিল্লি নিয়ে? আমাকে যুক্তি বুঝিয়ে দিন, যুক্তি বুঝিয়ে নিন। 25 জন ভারতীয় বাঙালি যখন ডিটেনশন ক্যাম্পে মৃত্যুর মুখে পতিত হলো আসামে, বলেছেন আপনারা কথা, কথা বলেছেন? 25 জন বাঙালি ডিটেনশন ক্যাম্পে মৃত্যু মুখে পতিত হয়েছে, ভারতীয় বাঙালি। আপনারা কেউ কথা বলেননি তখন, আপনারা কথা বলেননি যখন এনআরসির প্রসেস চলছিল আর একের পর এক আত্মহত্যা হচ্ছিল, একের পর এক আত্মহত্যা হচ্ছিল। আপনারা কথা বলেননি, আপনারা মুখ বুজেছিলেন। এখন এসছেন আমাকে জিজ্ঞেস করতে আমি দিল্লি নিয়ে কথা বলছি না কেন? বলবো না, আমি দিল্লি নিয়ে কথা বলবো না। যে দিল্লি আমার মা ভাই বোনদের নিয়ে কথা বলে না, আমি সেই দিল্লি নিয়ে কথা বলবো না, আমি বলবো না সেই নিয়ে কথা। পরিষ্কার কথা, আপনি আমাকে যতটা দেবেন আমি ততটাই ফিরিয়ে দেব। আমরা নিজেদের বিলোতে 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 কাপড় চোপড় সব শেষ। আমরা এখন নেকেড, মানে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছি। এখন আমাদের চামড়া ছিঁড়ে নেওয়া হচ্ছে, রক্ত ঝরছে আমাদের শরীর থেকে। ফাজলামি, দিনের পর দিন এগুলো হবে আর আমরা বসে বসে মানে ওই খ্যাপার নাচ নাচব? হবে না, হবে না। সেই জন্য পরিষ্কার অবস্থান আমাদের। বাঙালির ভোটে যদি আপনি জিতছেন, সেটা যেখান থেকেই জিতুন, ত্রিপুরা হোক, আসাম হোক, পশ্চিমবঙ্গ হোক, যদি বাঙালির ভোটে জিতছেন, বাঙালির হয়ে আপনি কথা বলতে যদি না চান, না কথা বলেন, তাহলে আগামী দিনগুলো আপনার জন্য বিভীষিকাময়। কারণ আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার দায়িত্ব বাংলা মায়ের দামাল ছেলেরা নিয়েছে। আর যারা সত্যি সত্যি প্রকৃত বাঙালি, যারা জাতিদ্রোহী না, দালাল না, পা চাটা কুকুর না, তারা এবার এদের এই রাজনৈতিক কৃতদাসগিরি করা ছেড়ে দেবে। রাজনৈতিক কৃতদাসগিরি ছেড়ে বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে আসবে। কথাগুলো বারবার বলতে হবে। আপনাদের মধ্যের থেকে যদি কিছু বাঘের জন্ম হয়, আমি সেই অপেক্ষায় থাকি। এবং অনেক বাঘ দেখছি জন্মাচ্ছে, এবং যে বাঘরা জন্মাচ্ছেন তারাও ফেসবুকে এসুন, লাইভ করুন, আর নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরুন, প্রতিবাদ করুন, নিজেদের অহংকারগুলো তুলে ধরুন, প্রতিবাদ করুন, তীব্র ভাষায় প্রতিবাদ করুন। কিন্তু কখনোই অন্য জনগোষ্ঠী, জাতিগোষ্ঠীকে গালি দেবেন না, অন্য জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, অন্য জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো ধরনের হিংসাত্মক কথা বলার তো প্রশ্নই ওঠে না।
তার কারণ আমাদের আন্দোলন কোনো জাতি জনগোষ্ঠী ভাষিক গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা পরিষ্কার হয়ে নিন। কোনো জাতি জনগোষ্ঠী ভাষিক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলে আমরা কিছু পাবো না, আমি এটা বারবার বলি। কোনো জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর বিরুদ্ধে একটা শব্দ আমাদের ব্যয় করে সময় নষ্ট করা, অপচয় করা ছাড়া আর কিচ্ছু না। সুতরাং আমাদের এই সমস্ত কিছু করা থেকে বিরত থাকতে হবে। যারাই করছেন বিরত থাকুন। নিজের কথা বলুন, নিজের মা ভাই বোনদের উপরে হওয়া অত্যাচারের কথা বলুন, নিজের এলাকায় ঘটে যাওয়া সমস্যাগুলো তুলে ধরুন, নিজের এলাকায় প্রশাসনের সাথে কথা বলুন, সেখানে গিয়ে বলুন এখানে আমাদের এই সমস্যা, এগুলো সমাধান করুন। নিজের কথা তুলে ধরুন, নিজের জাতির কথা, নিজের ভাষাভাষীর কথা। যেখানে আপনার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার খর্ব হচ্ছে সেখানে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন সরকারের সাথে। কারণ সরকার, আপনার দাবি মানার মালিক হচ্ছে সরকার। আপনার যেগুলো সমস্যা সেগুলো পূরণ করবে সরকার, অন্য জাতি জনগোষ্ঠী না। অন্য জাতি জনগোষ্ঠী আপনার উপরে আক্রমণ নামিয়ে আনতে পারে, কিন্তু সেই জন্য আমরা আক্রমণ নামিয়ে আনবো না, আমরা প্রতিরোধ করবো। আমার ঘরে ঢুকলে আমি প্রতিরোধ করব। আমি অন্যের ঘরে যাচ্ছি না, আমি এই কথাটাই বারবার বলি। আমার ঘরে ঢুকে আমার মা ভাই বোনদের উপরে হাত তুলে আমি প্রতিরোধ করবো। আমি দাঁড়িয়ে দেখবো না তো আমার মা ভাই বোনকে রেপ হতে দেখবো না, আমি আমার মা ভাই বোনকে মার খেতে দেখবো না। পরিষ্কার কথা, সংঘবদ্ধ হব, প্রতিরোধ করব। আমার ঘরে ঢুকতে আসলেই আমি প্রতিরোধ করব, এইটাই শেষ কথা। দাবি সরকারের কাছ থেকে নেওয়া হবে, কথা আমরা সরকারের সাথে বলবো। ত্রিপুরায় আগরতলায় কথা হবে সরকারের সাথে, কোনো রাজা মহারাজার সাথে না। ত্রিপুরায় আমরা সরকারের সাথে কথা বলবো, আমরা কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবো, আমরা আসামেও অনুরূপ সরকারের সাথে কথা বলবো, পশ্চিমবঙ্গেও সরকারের সাথে কথা বলবো, দিল্লিতেও সরকারের সাথে কথা বলবো। পরিষ্কার সিস্টেম, কোনো কাউকে গালিগালাজ ফালিগালাজ দেওয়ার দরকার নেই। আর যারা এই সমস্ত ভুলভাল বলছে, আমি দুজনের রেফারেন্স নিয়ে, নাম না নিয়ে বললাম আজকে, একটু মানে মাথায় নেই তো কিছু, এরা তো আর খবর রাখে না আমি কি জিনিস, আমি কি করছি, কতদিন ধরে আমি আছি, এ তো জানে না। এরা হঠাৎ করে এরা এসে আমাকে দেখে ভাবছে বোধহয় আমি হঠাৎ করে এসে পড়ে গেছি। 25 বছর ধরে আন্দোলনে আছি, 1986 থেকে, 1986-তে ম্যাট্রিক দেওয়ার পরের থেকে আমি ছাত্র আন্দোলনে শিলচরে আছি, তখন থেকে। ঠিক আছে, ফেরেস্ট হওয়ার থেকে সব কিছু হয়েছি, আজ পর্যন্ত করছি। কৈফিয়ত দেওয়ার দরকার নাই, আমার কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে করি না। আমরা কাজ করছি, ফেসবুকে আছি, রাস্তায় আছি। আমরা শুধু ফেসবুকে নেই, রাস্তায় আছি। আমরা যেখানে মামলা মোকদ্দমা করতে হচ্ছে আমরা সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছি, আমরা স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত যাচ্ছি। আজকেও যাব আরেকটা ইস্যু, আজকেও যাচ্ছি প্রধানমন্ত্রীর দপ্তরে এবং স্বরাষ্ট্র দপ্তরে, আরেকটা ইস্যু। সুতরাং চিন্তার কিছু নেই। বাঙালি মায়ের দামাল ছেলেরা দামাল করতে কামাল করতে উঠছে, কামাল করবে এই দশক। বাঙালি তার সম্মানের সাথে বাঁচার দশক। বাঙালি যদি সম্মানের সাথে বাঁচতে চাও, একদম একতাবদ্ধ হও। যে প্রত্যেকটি রাজনৈতিক দল তোমাকে ব্যবহার করেছে 70 বছর ধরে, আর কি দিয়েছে? কিচ্ছু দেয়নি। মুষ্টিময় কয়েকজন কন্ট্রাক্টারি করে পয়সা কামাবে, মুষ্টিময় কয়েকজন চাকরি পাবে, আর সেই জন্য আমরা সবাই নিজেদের কৃতদাস বানিয়ে দিয়েছি। বেরিয়ে পড়ুন এগুলোর থেকে। আর জাত পাত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে উঠুন। এরা জাত দিয়ে ভাঙবে, না পারলে তারপরে ধর্ম দিয়ে ভাঙবে, না হলে তারপরে ভাষা দিয়ে ভাঙবে। সব কিছুর বাইরে বেরিয়ে আসুন। আমরা কিচ্ছু শুনবো না এখন। আমরা একটা কথাই জানি এবং সেই একটাই কথা, সেটা হচ্ছে আমরা আর কিছু বুঝি না। তুমি বাঙালি জাতির পাশে আছো না নেই? যদি বাঙালি জাতির পাশে আছো তাহলে আসো, কথা বলো, আমাদের সমস্যা জানো এবং গিয়ে তুমি তোমার পার্টিতে কথা বলো। আর না হলে তোমার রাজনৈতিক ক্যারিয়ার সুরক্ষিত থাকতে দেবো না। তোমার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস আমরা করব। তুমি যাতে রাজনীতিতে টিকতে না পারো সেই ব্যবস্থা আমরা করব। তুমি যাতে রাজনীতিতে গিয়ে কোথাও একটা টিকিট না পাও, বা টিকিট পেলেও যাতে গুয়ে হারো, সেই ব্যবস্থাটা বাঙালি করবে। বাঙালির স্বার্থে কথা না বলে এখন বাঙালিদের ভোটে আর জেতার সময় শেষ। আর এই ব্যবস্থা বাঙালি করবে। আর যদি সেটা না করে, তাহলে আগামী বাঙালি জাতির জন্য একটা ধ্বংসাত্মক দিন, আগামী দিনগুলো বাঙালি জাতির জন্য একটা করুণ, একটা বিষাদময় পরিস্থিতি নিয়ে আসছে এবং আসবে, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সুতরাং বাঙালিকে ঠিক করতে হবে। আমি জানি বাঙালি ঠিক করে নিয়েছে, এখন আর বাঙালি পিছন ফিরে তাকাবে না।
যে পবিত্র কাঞ্চনপুরের মাটির থেকে যে আওয়াজ বাঙালি দিয়েছে জয় হিন্দের, জয় ভারতের, ভারত মাতা কি জয়ের, আর বন্দে মাতরমের, দেখুন এত কষ্টের মধ্যেও আমরা বলেছি ভারত মাতা কি জয়। আমাদের এতগুলো বাচ্চা কাচ্চা বৃদ্ধ মানুষ মার খেলো, তারা ভিটামাটি ছাড়া হলো, উদ্বাস্ত হলো, তারপরেও বলেছি ভারত মাতা কি জয়। কারণ আমরা রাষ্ট্রকে ভালোবাসি, আমরা রাষ্ট্রপ্রেমী। আমাদের কাছে রাষ্ট্র আমাদের, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কথা বলি না কখনো, আমরা দেশপ্রেমী, আমরা রাষ্ট্রপ্রেমী, বারবার এই কথা বলি। এই কষ্টের মধ্যেও যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলেছিলাম দশদা কাঞ্চনপুরে, সেই মঞ্চের নাম দেশপ্রেম দিবস ছিল, দেশপ্রেম দিবস ছিল। ডিফারেন্সটা বুঝুন, ডিফারেন্সটা বুঝুন। তারপরেও আমরা ভারত মাতা কি জয় বলেছি, আমরা বন্দে মাতরম বলেছি, আমরা জয় হিন্দ বলেছি, ভারতের জয় বলেছি, বাঙালিরও জয় বলেছি। বাঙালি ছাড়া ভারত না, আর ভারত ছাড়া বাঙালি না, ভারত ছাড়া বাঙালি না, বাঙালি ছাড়া ভারত না। যারা বলে আমি প্রথমে ভারতীয়, আমি প্রথমে রাষ্ট্রবাদী, তারপরে বাঙালি, আমি এই তত্ত্বে বিশ্বাস করি না। ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন অফ স্টেট। ভারতবর্ষের সংবিধান যারা পড়ে না, সংবিধান জানে না, ওই নাগপুরের গোবলয়ের রাজনীতি নিয়ে আসে, আমি তাদের সাথে একমত নই। बोले हम हिंदुस्तानी हैं, मैं हिंदुस्तानी नहीं हूँ, आप ये बात समझ लीजिए। हिंदुस्तानी और हिंदुर मध्य डिफारेंस আছে। হিন্দুস্তানি একটা এরিয়াকে বলা হয়, সেই এরিয়ায় যারা থাকে তারা হিন্দুস্তানি, মানে হিন্দিস্তান। হিন্দিস্তান এই ইউপি, বিহার, হরিয়ানা, রাজস্থান, এই হিন্দিস্তান। এদেরকে আমরা ছোটোবেলায় চিন্তা করে দেখুন, আমরা হিন্দুস্তানি বলতাম। আমি ছোটোবেলায় শুনতাম যে হিন্দুস্তানি মানে হিন্দিভাষীদের বলতে হিন্দুস্তানি। হ্যাঁ, হিন্দুস্তানি হিন্দু আলাদা। আমি বাঙালি, আমার প্রথম পরিচয় আমি বাঙালি, তারপর আমি ভারতীয়। অবশ্যই এইটাই আমাদের সংবিধান আমাদেরকে এই জায়গাটাই করে দিয়েছে। সবাই মিলে ভারত, প্রথমে ভারত তারপরে সব হতে হয়নি, সবাই মিলে ভারত বানিয়েছে। এবং বাঙালিকে রাষ্ট্রবাদ আর দেশপ্রেম শেখাতে হবে না। আমাদের পূর্বপুরুষরা ভারত স্বাধীন করার জন্য যে আত্মত্যাগ করেছে সেটা করে বুঝিয়ে দিয়েছে আমরা কিসের জন্য করেছি। এবং আমরা বাংলাদেশ বানানোর জন্য স্বাধীনতা সংগ্রাম করিনি, বঙ্গদেশ বানানোর জন্য করিনি, আমরা ভারত রাষ্ট্রের জন্য আন্দোলন করেছিলাম। আমরা প্রাণ দিয়েছিলাম ভারত রাষ্ট্রের জন্য। আর সেই ভারত রাষ্ট্র কি, ভারত রাষ্ট্র যখন হয় তখন ভারত রাষ্ট্রের ভেতরে থাকা কিছু স্বার্থান্বেষী নেতা এই দেশকে ভেঙে দিয়েছে। আমার দেশকে ভেঙেছে, বঙ্গদেশকে ভেঙেছে, বঙ্গদেশকে ভেঙেছে। অবিভক্ত ভারতের নাগরিক বাঙালি। সুতরাং এই সমস্ত গল্পে আমরা যাব না, আমাদেরকে এই সমস্ত গল্প শুনিয়ে লাভ নেই, বাংলাদেশের গল্প কাহিনী শুনিয়ে লাভ নেই। আমাদের কাছে আমাদের ন্যারেটিভ আছে, আমরা সেই ন্যারেটিভ নিয়ে চলব। এই দশক বাঙালির দশক হবে। কোনো রাজনীতি বাঙালি জাতীয়তাবাদ ছাড়া চলতে পারবে না। আর এই বার্তা আপনাদেরকে সকলকে দিতে হবে, পরিষ্কারভাবে বলতে হবে যে আপনি কি বাঙালির সাথে আছেন। যে নেতা আসবে, পাতি নেতা আসুক আর তাঁতি নেতা আসুক আর বড় নেতা আসুক, পরে প্রথম প্রশ্ন আপনি বাঙালির জন্য কি করেছেন। এই প্রশ্ন আপনারা করার সাহস শুরু করুন। সোজা জিজ্ঞেস করুন বাঙালির জন্য কি করেছেন। না, আমি তো রাজ্যের জন্য করেছি। আপনি হিন্দি বিশ্ববিদ্যালয় করেছেন পশ্চিমবঙ্গে, আমার হিন্দি বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। আপনি বাংলা বিশ্ববিদ্যালয় করেছেন পশ্চিমবঙ্গে, প্রশ্ন করুন তৃণমূল নেত্রীকে, প্রশ্ন করুন তৃণমূল নেত্রীকে বাংলায় বিশ্ববিদ্যালয়টা কোথায় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা বিশ্ববিদ্যালয় আমি খুঁজে পাই না, অথচ হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। ঠিক আছে, সেই একইভাবে ত্রিপুরাতেও যে আসবে, যে দলে আসবে, প্রথম প্রশ্ন আপনি কি বাঙালির পক্ষে, বাঙালি জাতির স্বার্থে, বাঙালির সাথে আছেন। তাহলে বলুন তো, আপনি এই 5 বছর যে আপনি যে সরকারে ছিলেন, আপনি বাঙালির জন্য কি কি কাজ করেছেন। একদম পরিষ্কার ভাষায়, কোনো গল্প ছাড়া, কোনো গল্প ছাড়া এই করেছি, এই গল্প না। তুমি লিস্ট দাও যে তুমি বাঙালির জন্য কি করেছো, বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জাতিসত্তা বাঁচিয়ে রাখার জন্য কি করেছো। যেখানে বাঙালি আক্রান্ত হয়েছে তাদেরকে সুরক্ষা কত সময়ের মধ্যে দিয়েছো, ইমিডিয়েটলি তুমি তাদেরকে সুরক্ষিত করেছো না তাদেরকে উদ্বাস্তু হওয়া তুমি দেখেছো, চুপচাপ বসে দেখেছো যে বাঙালি উদ্বাস্তু হচ্ছে, তাদের রেশন বন্ধ করেছো। এ প্রশ্ন করতে হবে, ঠিক আছে, প্রশ্ন করতে হবে প্রত্যেকটি দলকে, কাউকে ছেড়ে কোনো কথা নেই। কারণ এই দশক বাঙালির দশক করতে হবে আপনাদের, আর না হলে আর আপনারা থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এসে হঠাৎ হঠাৎ চেল্লাচ্ছেন তাদেরকে হঠাৎ করে দিন, তাদেরকে বুঝিয়ে দিন তোমরাও এখন ব্যানিশ এই রাজনীতির থেকে। বাঙালির পাশে না দাঁড়ালে ধ্বংস হবে।
রাজনৈতিক ক্যারিয়ার তাদের ধ্বংস হবে। ভালো থাকবেন, ধন্যবাদ। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাঙালি, জয় হিন্দ।